আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে মধ্যরাতের খবর। বাংলাদেশের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনে 650 মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। প্রাথমিক প্রতিবেদনে সংস্থাটি আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যথেচ্ছ গ্রেফতার এবং আটক, গুম, নির্যাতন, মত প্রকাশে বাধা দেওয়ার মতো অভিযোগ করেছে। এসবের নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন বলে মত জাতিসংঘের। কাজী ইফতেখার শুভ, ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 1 জুলাই রাস্তায় নামেন শিক্ষার্থীরা। পরে এতে সাধারণ মানুষ যোগ দিলে ছাত্র জনতার বিক্ষোভ রূপ নেয় হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনে। 16 জুলাই থেকে শান্তিপূর্ণ আন্দোলনে দানবীয়তা শুরু করে পুলিশ সহ নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। চালানো হয় নির্বিচার গুলি, নির্যাতন। ওই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে শুক্রবার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। জেনেভা থেকে প্রকাশিত 10 পৃষ্ঠার ওই প্রতিবেদনে উঠে আসে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর নৃশংসতার চিত্র। রিপোর্টে বলা হয়, আন্দোলনে প্রাণ হারিয়েছেন 650 মানুষ। এর মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 400 জন এবং 5 ও 6 আগস্ট এই দুদিনে মারা যান 250 মানুষ। নিহত হন 4 সাংবাদিক এবং 32 শিশু। এছাড়াও প্রাণ হারান পথচারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্রলীগ সহ বিগত আওয়ামী লীগ সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এসবকে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ 21টি পরামর্শ দিয়েছেন। প্রাথমিক প্রতিবেদন দিলেও কয়েকদিনের মধ্যেই জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে আসার কথা রয়েছে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। নতুন 4 উপদেষ্টার শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তরে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন শপথ নেওয়া উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরনো উপদেষ্টাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি সামলাবেন কৃষি মন্ত্রণালয়। নতুন উপদেষ্টাদের মধ্যে আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। শুক্রবার বিকেলে বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন 4 জন শপথ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন 21। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কথোপকথনে প্রধানমন্ত্রী মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস মোদীকে আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সব সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দিবে। ফোনালাপে দুই নেতা নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার উপায় নিয়েও আলোচনা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দুষ্কৃতিকারীরা দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, সেই সুযোগ আর দেয়া হবে না। মেজবা হাসানের রিপোর্ট। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে এই মত বিনিময়। সভা শেষে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানান, অতীতের সব ভুলে সবাইকে মানবিক রাষ্ট্র গঠন করতে হবে। আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এ সময় বিএনপির মহাসচিব বলেন, যে সরকারই আসুক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে। ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুক, আমরা অথবা যে সরকারি আসুক তাদের কাছে সেটা আমরা অবশ্যই তুলে ধরবো এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টন কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম শেষ হয়ে যায়নি। তার প্রতি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেই এদিকে বিএনপির স্থায়ী কমিটিতে আরও 2 সদস্য যুক্ত হয়েছেন। নতুন 2 সদস্য হলেন দলটির ভাইস চেয়ারম্যান পদে থাকা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর এজেড এম জাহিদ হোসেন। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়ায় পুলিশের গুলিতে স্কুল শিক্ষক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা সিকান্দার আলী। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউপি চেয়ারম্যান। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শিবগঞ্জের একটি হাই স্কুলের শিক্ষক সেলিম হোসেন। নিউমার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর সাবেক মহাপরিচালক চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল হাসানকে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার এই আদেশ দেন। এর আগে জিয়াউল আহসানকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। মিজান রহমানের রিপোর্ট।
ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে বিতর্কিত সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে শুক্রবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত ও আশপাশের এলাকায় সেনাবাহিনী সহ পুলিশ ও বিজিবি মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। শুনানিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অতীতের রাজনৈতিক গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততার কথা তুলে ধরেন আইনজীবী। আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আপনারা সাংবাদিক ভাইরা ভয়ে ভীত ছিলেন, তারা আয়নাঘর তৈরি করেছিল, আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই। গণমাধ্যমের সাথে কথা না বললেও আসামি পক্ষের আইনজীবী বলেন, আলোচিত আয়নাঘরের সাথে সাবেক এই সেনা কর্মকর্তার কোনো সম্পর্ক নেই, এমনকি তিনি ডিজিএফআই কখনো চাকরি করেননি বলেও দাবি করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 8/7/24 নম্বর মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ডিজিটাল গোয়েন্দা নজরদারির শাখা এনটিএমসি ছাড়াও আলোচিত এই সেনা কর্মকর্তা দীর্ঘদিন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে মানবতাবিরোধী অপরাধে যুক্ত বলেও দাবি করেন আইনজীবীরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুম খুনের মাস্টারমাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অভিযোগ আছে অসংখ্য বিচার বহির্ভূত হত্যার ঘটনা তার প্রত্যক্ষ মদতেই হয়েছে। নিজেও করেছেন অসংখ্য ক্রসফায়ার। আর বহুল আলোচিত আয়নাঘরের কারিগরদের নায়ক তিনি। দেশজুড়ে বহু গুম খুনের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী এবং চৌধুরী আলমের গুম আর নারায়ণগঞ্জের 7 মার্ডারের সাথে জিয়াউল আহসানের নাম জড়িয়ে আছেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গুম-খুনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধনদাতা হিসেবেও উঠে এসেছে তার নাম। তার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়। তবে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন গুণ, খুব আর বিরোধী মত দমনের মাস্টারমাইন্ড হিসেবে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে গুণ খুনের অভিযোগ পাওয়া যায়। র্যাবে দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জে 7 খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আলোচিত আয়নাঘরের কারিগর হিসেবেও তার নাম বেশ ভালোভাবেই উঠে এসেছে। দেশের বিভিন্ন স্তরের মানুষ গুম হওয়ার পর আয়নাঘর নামক অন্ধকার কুঠুরিতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন অসংখ্য বন্দী। গুম হওয়া ব্যক্তিদের পরিবার সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, গত 15 বছরে যত গুম ও খুনের ঘটনা ঘটেছে তার সবগুলোর দায় জিয়াউল আহসানের। কিছু ব্যক্তিকে ছেড়ে দিলেও এখনো অসংখ্য মানুষ গুমের শিকার। দাবি জানান জাতিসংঘের অধীনে কমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার। অতি সত্বর একটা কমিশন গঠন করা জাতিসংঘের তত্ত্বাবধানে। আর আমরা চাই না জিয়াউল হাসানের মতো হায়না কোনোভাবেই ছাড় পাক। প্রত্যেকটা ঘটনার নেপথ্যে যারা ছিলেন তাদেরকে ধরা এবং জানা যে এই মানুষগুলোর সাথে আসলে এখন কি হয়েছিল এবং তারা যারা জীবিত আছে তারা কোথায় আছে, আর যাদেরকে তারা জীবিত রাখে নাই কেন রাখে নাই এবং কোথায় কিভাবে কি হয়েছে, এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা আসলে এই পরিবারগুলোকে জানানোর জন্য। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার। দীর্ঘদিন থেকে নিখোঁজ থাকলেও এখনো ফিরে আসেননি ইলিয়াস আলী। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহ হলেই তার বাহিনী দিয়ে তুলে নিয়ে যেতেন যে কাউকে। অভিযোগ আছে তার নির্দেশে নির্যাতন চলত সেই সব মানুষের ওপর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। সবশেষ বৃহস্পতিবার রাতে গোয়েন্দা জালে ধরা পড়েন তিনি।
আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকারও বেশি নগদ টাকা, বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে এসব অর্থ এবং স্বর্ণ উদ্ধার করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। একজন সিনিয়র সচিবের বর্তমানে মাসিক মূল বেতন প্রায় ৮২,০০০ টাকা ও সাথে পান কিছু সরকারি সেবার খরচ। এই বেতনের একজন কর্মকর্তা কত টাকার মালিক হলে তার বাসায় ৩ কোটির বেশি দেশি টাকা সহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিজের ঘরে রাখতে পারেন? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের মোহাম্মদপুরের এই সুবিশাল ফ্ল্যাটটিতে অভিযানে দেশি বিদেশি টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ ডলার, রিয়েল, রিঙ্গিত সহ বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। 2-3 দিন আগে থেকেই ছেলেপেলে বলতেছিল এই মাসে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, কিছু লোকজন আসা যাওয়া হচ্ছে। তখন সন্দেহজনকভাবে আমাদের বড় ভাই মনোয়ার হাসান জীবন ভাই উনি এখানে আগে থেকে লোক সেট করে রাখে যে তোমরা কোনো কিছু দেখলে আমাদের খবর প্রতিবাদ। এলাকাবাসীর দেয়া খবরে বাসাটিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই রুমটাতে অনেক টাকা, বস্তা 3-3.5 বস্তা টাকা দেখছি, বা আরো জায়গায় মুভ করতে দেয় নাই। তখন আমি বলছি এটা জব্দ তালিকা করে। আমি দেখছি অনেকগুলা ডলার দেখছি, তারপরে প্রাইস বন্ড দেখছি অনেকগুলা, তারপরে 1000 টাকার নোটগুলো ওনারা আগে সরিয়ে ফেলছে, সবার আগে, ওগুলো আমাদের সামনেও আনতে দেয় নাই। সাবেক সিনিয়র সচিব শাহ কামালের ফ্ল্যাট থেকে পাওয়া বিপুল পরিমাণ এই সম্পদের উৎস সম্পর্কে তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালনের বিরোধী দাবি করে সার্জিস বলেন, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানোয় বাধা দেওয়া উচিত হয়নি। ট্রাফিক পুলিশ দায়িত্ব গ্রহণ করায় শিক্ষার্থীদেরকে দ্রুত পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নতুন রাজনৈতিক দল করা হবে কিনা এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি সার্জিস আলম। ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে, এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে, আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সংঘর্ষের খবর পেয়ে কারাগারে যান সেনা সদস্যরা। এলাকাবাসী এবং কারাসূত্র জানায়, কারাগারের ভেতরে একটি গাছ থেকে আমরা পেরে খাওয়া নিয়ে শুক্রবার সকাল থেকে বন্দীদের 2 গ্রুপের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গুলি ছুড়ে। দুপুর পর্যন্ত কারাগারের ভেতরে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হন বাহার নামে এক বন্দী। পরে স্থানীয় হাসপাতালে তিনি মারা যান। জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে অতিরিক্ত পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে। তো আমি আজকে একটা রিপোর্ট দিব, আমাদের অবস্থান থেকে আমরা জানাবো। আর অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা অবগত আছেন যে বিভাগীয় কমিশনার স্যার দীর্ঘক্ষণ ভিতরে ছিলেন, তিনি কথা বলেছেন বিভিন্ন পর্যায়ে যারা ভিতরে আসে আটক আছে তাদের সাথে কথা বলেছেন। বগুড়ায় বাড়ি পাটের আঁশ ছাড়ানো যন্ত্রের উপর
2 দিনব্যাপী মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বগুড়া গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের MEA প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত হয় এই যন্ত্রটি। এই উপলক্ষে শুক্রবার দুপুরে শহরের একটি কারখানা প্রাঙ্গণে মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় জেলার 12 উপজেলার 80 জন পাট চাষিকে আঁশ ছাড়ানো যন্ত্র প্রদর্শন এবং প্রশিক্ষণ দেওয়া হয়। বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, স্বল্প দামে এই যন্ত্রটি কিনে কম সময়ে বাড়ির উঠানে পাটের আঁশ জাগ দিতে পারবেন কৃষকেরা। ফলে শ্রমিক সংকটে অধিক লাভবান হতে পারবেন তারা। প্রবাসের খবর। জেদ্দায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জন্মদিন উদযাপন করে জেদ্দা মহানগর বিএনপি, শ্রমিক দল, যুবদল এবং বিভিন্ন সংগঠন সভাপতিত্ব করেন হাই আল নাইম শারে হেরা বিএনপির সভাপতি আবুল কালাম সওদাগর কামাল। প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি রওশন জামিন শিপু। বক্তব্য দেন আব্দুল হান্নান সহ অন্যরা। দিলাওয়ার হোসাইন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়াস্থ হাংতুয়া বাংলাদেশি ব্যবসায়ীরা। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিতে এবং ইব্রাহিম খলিলুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের PhD গবেষক রবিউল ইসলাম। বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল সালাম, মোহাম্মদ নূর আলম মেহেদি সহ অন্যরা। প্রবাসী বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বলে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কাতার প্রতিনিধি জানান, দোহার মুনতাজা এলাকায় বাংলাদেশি মালিকানাধীন এভারগ্রিন কার ওয়াশ অ্যান্ড পলিশের উদ্বোধনীতে কথা বলেন তিনি। প্রবাসীদের উপস্থিতিতে উদ্যোক্তা সোলাইমান খানকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। মোহাম্মদ তাফসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক, বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির সভাপতি আলমগীর হোসেন আলী সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।